প্রণব বর্মাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো উচিত। তো ভাই এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে যে আমাদের মহামান্য স্বাধীনতা 02-2024 জঙ্গি নেতা হাসনাত আব্দুল্লাহ স্যারের কথা। গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত, ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত, 7 সিস্টারকে 7 টুকরো করে দেওয়া উচিত, 8 টুকরো করে দেওয়া উচিত, না হলে এই হবে সেই হবে। এগুলো নিয়ে যখন গরম গরম চলছিল তখন সম্ভবত গত পরশুদিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে ওনাকে কথাবার্তা বলেছেন। এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। শুধু এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার, তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার। আবার গতকালকে ছিল বন্ধের দিন, এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি কি বলেছেন সেইটা নিয়ে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ কি ভাই? একজন কূটনীতিক, সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক, তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূত ভাবে লাথি মেরে বের করে দাও, গুলি করে দাও। আবার আরেকজনে যে দাঁতলা একটা পোলা আছে না, কি জানি নাম, ওই যে উমা হাতেমার ভাই মনে হয়, এটা দুটাই দাঁতলা একই রকম। তো ওইটা আবার কইছে যে আগামীতে লং মার্চ যেটা হবে সেটা তো ওরা খন্তা কোদাল নিয়ে আসবে, ইন্ডিয়ান এম্বাসির একটা একটা ইট খুলে নিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টি যা মনে হয় যে ইরানে আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালাই দিছিল আমরা সেদিকেই যাচ্ছে, এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার। কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এইরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না বা আপনারা এভাবে বলবেন না, এটা সরকার বুঝবে? এগুলো তো কিছু বলে না। তাহলে কি প্রচ্ছন্নভাবে সরকারই করছে না? গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে? ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে সেইটা তো আর আমার হাতের উপর না, যে আর এটা বলাও যায় না যে কোন একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে, কালকেই বন্ধ হয়ে যাবে, যদি যুদ্ধ না লাগে। তবে সেটার একটা সিমটম তো সম্ভবত আজকে দেখতে পেয়েছেন যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক, যে কোনো ভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। মানে ভিসা প্রত্যাশী, ভিসা প্রাপ্তরা সব আজকে টোটাল ওদের অফিসগুলো বন্ধ, এবং ওরা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ। কালকেও খুলতে পারে, পরশুও খুলতে পারে, বা 15 দিন পরেও খুলতে পারে। সেই অবস্থায় আজকে লং মার্চে যেভাবে ওই যে বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখছেন তো, হ্যাঁ, এটা 10-12 বছরের সব টুপি পরা মাদ্রাসার পোলাপাইন যেভাবে ব্যারিকেড ভেঙে লাফালাফি করছে, 6 স্তরের মধ্যে 5.5 স্তর ভাঙছে, হাফ স্তর ভাঙতে দেয়। মানে সরকারও চাচ্ছে যে তোমরা আসো আসো আসো, এই জায়গায় আমরা ব্লক করবো, এরপর তোমরা একটা মিটিং টিং করে আপাতত চলে যাবে। এইভাবে কইরা তোমরা শুক্রবার মেইন হিটিং পিরিয়ড, সেদিনের ভিতরে কিছু একটা ঘটবে। এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যেসব ইঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে, এদের সকলের পরিবার কে কোথায় থাকে, কি করে না করে, সমস্ত লিস্ট নাকি হাসনাত আব্দুল্লাহদের কাছে আছে। তার মানে হচ্ছে যে হিটিং এ আস্তে আস্তে তারা হিট হবে, তারা এটা বলা হচ্ছে, কিন্তু জানি না কি হবে। তবে সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনারা দেখছেন, যে যেভাবে আপনাদের ঘৃণা করছে, আপনাদের এম্বাসি খুইলা ফেলার কথা বলছে, লাথি মারার কথা বলছে, আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর রাস্তায় বন্ধ করে দেন, কিছুদিন বন্ধ করে দেন। চাউল ডাল আমাদের কাছে বেচেন না, কি দরকার আছে এই 46 টাকা ধরে 50,000 মেট্রিক টন চাউল বেচার? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া লাগাই দেন, একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো সবকিছু বন্ধ করে দেন। দেখুক না, আমার দেশের লোকজনও দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা, আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারেন, একটু দেখানোর দরকার। এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতে হইলো আপনাদের এম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে, আমরাও বুঝবো,
যারা আন্দোলন করতে তারাও বুঝবে, আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক, কে দরকার। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে পালায় রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এই অবস্থায় আছে। আওয়ামী লীগ একটা গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত, যে যার বিরুদ্ধে এক একজনের ভিতরে 17-18টা মামলা আছে। তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় 1,05,000 লোকের বিরুদ্ধে মামলা আছে। তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয়, যে সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে, পালাইয়া থেকে আর না খাওয়ার জেলে যায় ডাইল রুটি খায়। কতদিন সরকারও খায় তারা, কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি। দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাঙ্গিয়েই বাইরে আসবো, লাখ লাখ পোলা পাই, সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে। এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত। তার মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন, এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোন দেশ সম্পর্কে কোন দেশের জনগণ এভাবে বলছে কিনা আমি জানি না। এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না, ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই? না, এরা জনগণ, সন্ত্রাসী জনগণ আকার যাই হব, যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে, সে তাদের সরকার সন্ত্রাসী হবে। তো এখন প্রণব বর্মা আজকে লাথি মারতে চাচ্ছে, কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে। তবে এই হাসনাত আব্দুল্লাহর মাথায় কিছু আছে, কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না, সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে নিয়ে অন্য কাউরে দিবে। সে হয়তো কালকে বলবে যে দেখছো, আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত, তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে। আর এই হাসনাত আব্দুল্লাহর 2 দিন আগে হাসনাত আব্দুল্লাহর হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে, ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে, কাকে, বাংলাদেশের অ্যাম্বাসেডারকে নিয়ে যে কিছু বলছে, সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল যে ওরে ডাকছো, তার আগে এরে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত। কাঁটাতারের বেড়া দিচ্ছেন, দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, পুরা বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় এম্বাসি সবগুলোই আসলে এখন উঠে নিয়ে যাওয়া উচিত, অথবা আমাদের উপর একটা অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত। যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন, যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন। যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না, তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন, দেখেন না কি হয়। তো আমার মনে হয় না আপনারা পারবেন। তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন 13টা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে, পাকিস্তানিরা এনে দিয়েছে, এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা। সেটার বলে এখন আমরা বলিয়ান, আমরা 7 সিস্টার ভাঙছি। ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা, কি জানি নাম, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা, যাকে এক সময় বাংলাদেশ সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, সেই ভদ্রলোক এখন আবার ঢাকা শহরে ঘুরছেন। আজকে 1 মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে, চলছে। সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে। তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। আর আমাদের হাসনাত আব্দুল্লাহ, তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল, এবং আমার হিসাবেও মোটামুটি সফল, খারাপও করে নাই এরা। এরা তো 5.5 স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে। আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না এইসব, কারণ লাথি মারবে, কোপাইবে, কিছু মারবে, এরপরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে আগুনও লাগাই দিতে পারে। কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয়। সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসনাত আব্দুল্লাহ সেই ভিডিওটা সকলেই দেখেছেন, যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন। তো দেখেন কি হয়, আপনারাই ভালো বুঝেন, ভারতীয় যারা আছেন তারা ভালো বুঝেন, বাংলাদেশি যারা আছেন তারা ভালো বুঝেন। চলুক এভাবে, আমরা দেখতে থাকি। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করবে, ফেরত দিবে, মেরে ফেলবে, অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে, ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে।
এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যা চেষ্টার প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ঘোষিত হয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয় এই কর্মসূচিটি পালিত হয়ে গেছে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা পালিত হবে। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচিতে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই তৃপ্ত এবং দুই হাত তুলে এটাকে সমর্থন দিচ্ছি। কেন এটা বলার আগে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক কৃষক প্রতিদিন ঘরে ফিরে তার বউকে পিটায়। তো মাইট দেওয়ার পরে তারপরে বউ কিছুক্ষণ কান্নাকাটি করে ভাত দেয়, ততক্ষণে লোকটা যায় গিয়ে গোসল টোসল করে এসে ভাত খায়। এটা ছিল তাদের দীর্ঘদিনের রুটিন। তো একদিন ঘটনাটা ঘটলো, লোকটা বাসায় এসে বাড়িতে ফিরে আর বউকে পিটায় না, সে বিভিন্ন কাজকর্ম করছে, এটা করছে, বউ সামনে দিয়ে খালি ঘুরঘুর করে। তো লোকটা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি দেখা যায় খালি বারবার ঘুরঘুর করছো, কিছু বলবা? বউ তখন মুখ ঝামটা দিয়ে বলল, মারলে মাইরা দাও, গোসল করতে যাব। মানে তুমি যদি মারতে হয় তাহলে মাইর দিয়ে দাও, কারণ এটা তো রুটিন। তারপরে বউটা গোসল করতে যাবে। ভারতের অবস্থাটা হচ্ছে তাই, এবং আমার ধারণা যে তারাও অপেক্ষা করছে যে মারলে মাইরা দে, তারপরে গোসল করতে যাব। কারণ দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 1.5 বছর ধরে প্রতিদিন যেভাবে 7 সিস্টারকে খেয়ে ফেলবে এবং ধ্বংস করে ফেলবে বলে অপেক্ষা করে, মানে বারবার আমরা সরকারি দলগুলো থেকে, সরকারি দলের নেতারা হুমকি দিয়ে যাচ্ছেন। আমার ধারণা সেই 7 সিস্টার্সের লোকজন যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, তারা অধীর আগ্রহে বলছেন, ভাই কবে তোমরা আমাদেরকে মুক্ত করে দিবে? এই যখন পরিস্থিতি, তখন জুলাই ঐক্য নামে, জুলাইয়ের একটা জুলাইয়ের যে বিভিন্ন সংগঠন আছে তারই একটা সংগঠন, যেটা ছাত্র শিবিরের এবি জুবায়ের এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা চালান। মানে বাংলাদেশের সব সংগঠনই তো গুপ্ত বাহিনীর সুপ্ত অবস্থায় চালান, বাট এইটা একটু প্রকাশ্যে চালান। সেই সংগঠন থেকে ডাক দেওয়া হয়েছে যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে। ঘেরাও করার পিছনে যে যুক্তিটা তারা দিয়েছেন, যে দাবিটা তারা করেছেন, এটা খুবই যৌক্তিক একটা দাবি, যে সেখানের মধ্যে যে মুশকিলটা তৈরি হচ্ছে, আমাদের দেশে অপরাধ করার পরে অপরাধীরা পালিয়ে ভারতে চলে যাচ্ছে। এর বাইরে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী, যাদের অধিকাংশই এই দেশের মধ্যে মামলা ফেস করছেন, তথা অপরাধী আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা সহ বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী, এমপি এবং ছোটখাটো ইভেন তৃণমূলের নেতারা কলকাতা এবং দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এদেরকে ফেরত দিতে হবে। এবং বিশেষ করে হাদিকে মেরে যে 2 জন পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যে তারা ভারতে চলে গিয়েছেন। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, সেটার ফেরত দেওয়ার এবং একটা ক্ষোভ প্রকাশ করার জন্য তারা এই দূতাবাসমুখী মিছিল করছেন। এবং আমি পত্রিকা সূত্রে যেটা দেখতে পেলাম, সেখানের মধ্যে আমাদের কিছু সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন। আপনারা জানেন যে এই সেনা কর্মকর্তাদের মধ্যে কিছু আছেন সাবেক সেনা কর্মকর্তারা, বয়সের ভারে বা হয়তো ট্রেনিং দিতে মগজের কিছু ক্ষতি হয়ে গিয়েছিল আগে, যার কারণে তারা খুব উল্টাপাল্টা কথা বলেন। তারা গত বছর এই সময় বলেছিলেন যে 4 দিনে ক্যালকাটা দখল করে ফেলবেন, আরও কি যেন উদ্ভট কথা বলেন। তো আমি আশা করছি সেই সেই সেনা কর্মকর্তারা এই মিছিলে যুক্ত হবেন, এবং অবভিয়াসলি যেহেতু শিবির সংগঠন হিসেবে ডাক দিয়েছে, শিবিরের লোকজন যুক্ত হবেন। এবং এন্টি ভারতীয় যে সেন্টিমেন্টটা বাংলাদেশে আছে, সুতরাং শিবিরের যে শিশু সংগঠনগুলো আছে, তারা বিভিন্ন ব্যানার এবং নামে এটার মধ্যে যুক্ত হবেন। আমি শুরুতেই বলেছি, আমি এই কর্মসূচি সর্বাত্মক সমর্থন করি। আমি নিজে একজন খুব ভারত বিরোধী লোক, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি আসলে শুধুমাত্র এই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি এর পিছনে রাজনীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে? আপনারা জানেন, এই সরকার যখন
ব্যর্থ হয়, মানে তারা সবসময় ব্যর্থ, যখন ব্যর্থতা বেশি চোখে পড়ে যায় তারা কিছু পাবলিক স্টান্টবাজি করে। প্রথমে তারা কি করবে, তারা কোনো একটা নায়িকারে গ্রেফতার করে ফেলবে, ধরেন পরিমণিরে গ্রেফতার করে ফেলবে বা এরম কাউরে গ্রেফতার করে ফেলবে, এবং সেটা যদি না পারে তারপরে তারা কিছু একটা ড্রোন শো দিবে। ড্রোন শো দিয়ে যদি এটা না হয় তাহলে একটা হেলিকপ্টার শো দিবে, বিমান শো দিবে, বিমান থেকে পালাবে, বাতি জ্বালাবে, এইসব তামসা তারা করে পুরো জিনিসটাকে তারা একটা পাবলিক স্টান্টবাজিতে নিয়ে যায়। এই পাবলিক স্ট্যান্ডবাজির অংশ হিসাবে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা হচ্ছে কিনা, দখল তো না, ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ মৌলিক যে প্রশ্নটা যদি তুলতে হয়, মৌলিক প্রশ্নটা তুলতে হবে হাদিকে কারা আক্রমণ করেছে, হাদিকে কারা মেরে ফেলার জন্য খুব নিখুঁতভাবে গুলিটা করেছে। ভাগ্য ভালো যে হাদি এখনো মারা যান নাই, চিকিৎসাধীন আছেন, এবং আমি কামনা করি, আশা করি যে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কিন্তু ওনার এই হত্যা প্রচেষ্টাটা যারা করেছিল এরা কারা? ঢালাওভাবে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হচ্ছে, এবং এই দুইজনকে আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যে দুইজনকে প্রাইমারি সাসপেক্ট হিসাবে নেওয়া হয়েছে। বাট আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের সবাই একসময় আওয়ামী লীগ করতো, এখন সবাই গাছের পাতা সহ সবাই এখন বিএনপি করে। এবং এই সাদিক কায়েম যদি 5 আগস্টের পট পরিবর্তন না হতো, এখন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সাথে মিছিল করতেন। সুতরাং এই যে দুইজনকে এখন আওয়ামী লীগ বলা হচ্ছে, তারা আদৌ কি আওয়ামী লীগ ছিল কিনা, না 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 তারা সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যার সঙ্গে জড়িত ছিল, এই প্রশ্নটা উঠতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, এরা কিন্তু অনেকগুলো অস্ত্র সহ ব্যাংক না একটা কি যেন ডাকাতি করতে গিয়ে উত্তরা ধরা খেয়েছিল, একটা প্রতিষ্ঠান ডাকাতি করতে গিয়ে। এবং তারা কখন এটা করেছিল, যে 5 আগস্টের পরবর্তী 90 দিনের মাথায়, যখন এই সব ধরনের ডাকাতি এবং মববাজিরা, আমাদের এখনকার যারা সরকারি নেতারা আছে তারা এবং তাদের পৃষ্ঠপোষকতায় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র, এইসব মুখোশের আড়ালে এই লুটপাট মবতন্ত্র চলছিল। সেই সময় এই লুটপাট এবং ডাকাতি করতে গিয়ে দুইজন ধরা গিয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের ধরা খায়, হান্নান মাসুদরা থানা গিয়ে ছুটিয়ে নিয়ে এসেছেন, নেগোসিয়েশন করে নিয়ে এসেছেন। এই কেসটাতে যেটা হয়েছিল, র্যাবের কাছে ধরা খাওয়ার পরে তাদেরকে হয়তো ওইখান থেকে থানা থেকে ছুটিয়ে আনার কোনো ভিডিও আমরা দেখি নাই, কিন্তু পরবর্তীতে তারা খুব দ্রুত জামিন পেয়ে গিয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের একেবারে সাধারণ সাংবাদিক যারা আছেন, একেবারে যদি আমি বলি শাকিল, রূপাস, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অ্যাক্টিভিস্ট, সাধারণ লোকজন কোন এক কালে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, বা সে না করলে তার নানা করতো, বা নানার পাশের বাড়ির লোকটা করতো, এরা গ্রেফতার হয়েছে এবং এদের কারো জামিন হচ্ছে না। সেই জায়গায় অস্ত্র সহ এই দুটো লোক গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই কিভাবে জামিন পেয়ে গেল? কারণ ডক্টর ইউনূসের এই জঙ্গি মুক্তিকরণ কর্মসূচি যেটা 5 আগস্ট থেকে পরিচালিত হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের যত চিহ্নিত জঙ্গি ছিল, যত চিহ্নিত সন্ত্রাসী ছিল, কিলার ছিল, তাদের সবগুলোকে ধাপে ধাপে এরা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তাদের একটা মাসল পাওয়ার গেইন করেছে। সেই মাসল পাওয়ারের অংশ হিসাবে এই দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা না, এটা একটা যৌক্তিক প্রশ্ন রয়ে গেল আমাদের মনের মধ্যে। এবং সেই নেগোসিয়েশনের কোনো অংশ ছিল কিনা না এই কিলিং মিশন, এই প্রশ্নটা আছে। কেন আছে? এই লোকগুলো ঢাকা শহরে একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে ভারতে চলে গেল, যদি এই দাবি সত্য হয়ে থাকে, এই প্রশ্নটা উঠতে হবে। সরকারি কোনো গোয়েন্দা সংস্থার, সরকারি কোনো সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে ঢাকা শহর, ঢাকা হচ্ছে বাংলাদেশের একবারে সেন্ট্রাল, এখান থেকে একেবারে চলে গেল। কিভাবে চলে গেল? পুরো রাস্তা তাদেরকে কেউ ধরতে পারলো না। এবং আমাদের সীমান্ত রক্ষীরা কি করছে, আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট কি হচ্ছে, এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করবে, ফেরত দিবে, মেরে ফেলবে, অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে, ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে। এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যা চেষ্টার প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে, এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে। এই প্রশ্নগুলো তদন্ত সাপেক্ষ এবং আগামীতে দেখা যাবে। ফিরে আসছি ভারতীয় দূতাবাসকে ঘেরাওয়ের কর্মসূচিতে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশে একটা সেন্টিমেন্ট আছে, খুবই যৌক্তিক সেন্টিমেন্ট আছে, এবং সেই সেন্টিমেন্টের কারণ যে সীমান্ত হত্যা আছে এবং বিভিন্ন কাহিনী আছে। কিন্তু এটাকে যেভাবে
ফুলিয়ে ফাঁপিয়ে এই সরকার ব্যবহার করছে, এখানে তাদের রাজনৈতিক অসাধুতার একটা প্রশ্ন এসে যায়। আমার কথা হলো ভাই, একেবারে সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দিব না, ডক্টর ইউনূস থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, সরকারের প্রতিটি স্তরের লোকজন এটা বলেছেন। ভাই করে ফেলেন, অন্তত এই কাজটা করে রেখে আপনারা যান, তাহলে তো বুঝবো যে একটা ভালো কাজ করছেন, সেভেন সিস্টার মুক্ত করেছেন। প্র্যাকটিক্যালি কি করছেন, কি কর্মসূচি আপনাদের, কিভাবে করবেন একটু ভেঙে বলেন, আমরা চেষ্টা করি এটার মধ্যে শরিক হতে। আর যদি সেটা না পারেন, এই বাক্যবাজি করে মানুষের ইমোশনাল সুরসুরি দিয়ে যে ফোকাস সরিয়ে নেওয়ার চেষ্টা, এই রাজনৈতিক অসাধুতাটা বাদ দেন। আমাদের মনে আছে এই আসিফ নজরুল, ডক্টর ইউনূসের ডানহাত, যেটা ডক্টর ইউনূস দেরিতে আসলে যে নিজেই চেয়ারে বসে পড়ছিল প্রধান উপদেষ্টা হিসেবে, সে আসিফ নজরুল বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে থাকে। তো এখান থেকে তুই 26 জন বের করে দাও আঙ্কেল, এই 26 জনকে আজ পর্যন্ত তুমি বহিষ্কার করতে পেরেছো, একটা তালিকা দাও। 26 লক্ষ লাগবে না, 26,000 লাগবে না, 2600 লাগবে না, 26 জন। তারা পারে নাই, কিন্তু কারণ বাস্তবে এই জিনিসটার অস্তিত্ব ছিল না। কিন্তু এই যে ইমোশনের খেলা খেলার জন্য, আবেগের খেলা খেলার জন্য তারা বিভিন্ন সময়ে এই ধরনের হাইপ তুলে জনগণকে বিভ্রান্ত করেছে, মূল ইস্যু থেকে চোখ সরিয়ে নেওয়ার একটা চেষ্টা চলেছে। ভারতের সাথে বাংলাদেশে অনেকগুলো চুক্তি আছে। প্রথমে আসার পরে, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা শুনলাম তারা বারবার বলল যে সবগুলো আওয়ামী লীগ ছত্রনাশ করে ফেলেছে, সবগুলা বাজে চুক্তি, সবগুলা খুব খারাপ চুক্তি, দেশের স্বার্থ ছিল না, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমি একমত। কোন কোন চুক্তি আপনারা বাতিল করেছেন গত কবে থেকে আপনারা আছেন? 1.5-2 বছর তো হয়ে গেছে, 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। আপনারা কোন কোন চুক্তি বাতিল করেছেন, এটা সরকার আমাদেরকে হিসাব দেন। এবং যদি চুক্তি বাতিল করে না থাকেন, কেন করেন নাই? যদি এগুলাতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তাহলে আপনারা মাপ চান, আপনারা বলেন আমরা ভুল করেছি, আমরা জনগণের কাছে ক্ষমা চাই, কারণ আমরা আওয়ামী লীগের পিছনে সুরসুরি দেওয়ার জন্য এই মিথ্যা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছে। প্রিয় দর্শক, আসুন আমি আপনি সকলে মিলে, ভারত আমাদের 3 দিকের প্রতিবেশী, তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে টর্চার করে, সীমান্তে কিলিং করে, ব্যবসা বাণিজ্যে খুবই আনস্টেবল সিচুয়েশন, তারা আমাদের পণ্য নিতে চায় না, তাদের পণ্য আমাদের কাছে পুশিং করতে চায়, তারা সীমান্তে তাদের নাগরিক পর্যন্ত আমাদের কাছে পুশিং করে, সীমান্তে তারা গুলি করে, বিভিন্ন ধরনের নির্যাতন তারা মানে আমাদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে করে থাকে। আমি পানি বন্টনের কথা তো আর নাই বললাম, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আমাদেরকে তারা ন্যায্য হিস্যের পানি দিচ্ছে না। এই সব কিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে ইমোশনটা আছে, এইটাতে যদি সরকার খেলতে চায়, সরকারকে জবাব দিতে হবে ক্যাটাগরিক্যালি যে তারা এর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছেন। আর এই ব্যবস্থা যদি না নিয়ে থাকেন, তাহলে আমরা ধরেই নিব জনগণের চোখ, জনগণের দৃষ্টি মূল সমস্যাগুলো থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় বিরোধিতার একটা নতুন নাটক ডক্টর ইউনূস এবং তার সওয়াল বল শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় দূতাবাস ঘেরাও, হয়তো মানে একটু আক্রমণ নাটক সবই চলবে, কিন্তু সব কিছুর পরে আমাদেরকে মনে রাখতে হবে, এই সরকার যদি সত্যিকার অর্থেই দেখাতে চায় যে ভারত আমাদের জন্য একটা বিরাট শত্রু, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে কাজে। 26 লক্ষের হিসাব দিয়ে 26 লক্ষকে বহিষ্কার করে প্রমাণ করতে হবে, বাংলাদেশের সাথে ভারতের সকল চুক্তি বাতিল করে তাদেরকে প্রমাণ করতে হবে। আর ওই হ্যাডম যদি তাদের না থাকে, ওই জোর যদি তাদের না থাকে, বুঝতে হবে তারা আবার আরেকটা বাটপাড়ি নিয়ে আমাদের সামনে এসেছে। এবং আমাকে আপনাকে তখন মুচকি হেসে বলতে হবে, নাটক কম করো আসিফ নজরুল, নাটক কম করো প্রিয়। রুচির পরিচয় দিয়েছেন। অথচ গতকাল দিল্লিতে দিল্লি বাংলাদেশ হাই কমিশনে যে অনুষ্ঠান হয়েছে, যেখানে আমি উপস্থিত ছিলাম, সেখানে কিন্তু হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ ভারতীয় 16,000 সৈন্যের যে প্রাণহানি, তার রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে 2 দেশের যোদ্ধাদের, সেটা তিনি স্বীকার করেছেন, সেটা তিনি ঘোষণা করেছেন, ভাষণে উল্লেখ করেছেন। ভাষণে তিনি সৈন্যদের নাম করে, ভারতীয় জেনারেলদের নাম করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং জানিয়েছেন। ফলে পরিবেশটা সেই ছিল, কিন্তু এই পরিবেশটাকে পুরো বিষিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবং 16ই ডিসেম্বর সেই জন্য আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি একটা 16ই ডিসেম্বরে কেউ হয়তো আত্মসমর্পণ করেনি, কিন্তু এক পক্ষকে আত্মসমর্পণের পক্ষে জন্য একটা নির্ণায়ক দিকে কিন্তু শুরু হচ্ছে আপাতত কূটনৈতিক যুদ্ধ। আপনি এই যে আপনারা হাইকমিশনে গিয়েছিলেন, হাইকমিশনে আপনাকে জিজ্ঞেস করেছিলেন 6 ডিসেম্বর ভারত যে স্বীকৃতি দিয়েছিল, এই বিষয়টা সবসময় দিল্লি হাইকমিশন একটা অনুষ্ঠান আয়োজন করতো, 2 বছর ধরে কেন করা হচ্ছে না, এটা জিজ্ঞেস করেছিলেন আপনারা? হ্যাঁ, সরাসরি নাম করে বলতে পারবো না, কিন্তু তারা সরকারি কর্মচারী,
ফলে তারা জানিয়েছেন তাদের কাছে এরকম কোনো, তারা যেগুলো পালন করার জন্য জাতীয় দিবস, যেগুলো পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়, তারা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি করেন, তারা সেই নির্দেশ মেনে চলেন। তাদের কাছে এবারে 6 ডিসেম্বর মেনে চলার এমন কোনো নির্দেশ আসেনি, তাই তারা পালন করেন। নরেন্দ্র মোদী আপনি বলছেন গত 2 বছর ধরে এই ধরনের টুইট করছেন ভারতের বিজয় দিবস উল্লেখ করে, এটা কেন করছেন? আপনাদের কি মনে হয় সেটা? এটার পেছনে কিছুটা হয়তো রাজনৈতিক, তিনি বাংলাদেশের বিষয়টা নিয়ে এত বেশি বিরক্ত যে সেই জন্য তিনি পুরো বলার সময় হয়তো অতীতটাকেও মানে তিনি ভুলে যাচ্ছেন আর কি। মানে এত বিরক্তিকর পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ প্রায় তার একটা ঘাড়ে বোঝার মতো এসে দাঁড়িয়েছে। সেই কারণে আমি জানি না খুব একটা ডেলিভারেট কিনা। আর একটা হতে পারে ভারতে কিছু রাজনৈতিক বিতর্ক আছে, কংগ্রেস এবং সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, এই সময় ভারতে বহু জায়গায় নির্বাচন আছে, সেই কারণে তখনও নির্বাচন ছিল, সেই সময় একটি মানে কংগ্রেস প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া, সেটা হয়তো রাজনৈতিক দিক থেকে তার পক্ষে অসুবিধা ছিল, সেই জন্য হয়তো দেননি। এর বেশি এটার বিষয়ে কিছু আর বলা যাবে না। এর আগে বিভিন্ন সময় আমরা কিন্তু ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ডেকে কথাবার্তা বলার বিষয় ছিল, কিন্তু দিল্লিতে ভারতীয় হাইকমিশনকে ডেকে এইভাবে কথা বলা আপনাকে মনে পড়ে আর আগে কখনো ঘটেছে এটা? হ্যাঁ, মানে 5ই আগস্টের পর ঘটেছিল, তখন ভারতের হাই কমিশনার কেউ ছিলেন না বাংলাদেশের, তখন যিনি অ্যাক্টিং হাই কমিশনার ছিলেন নুরাল ভাই, তো নুরালকে ডাকা হয়েছিল, তিনি অ্যাক্টিং হাই কমিশনার এসেছিলেন। সেই সময় কিছু ঘটনা ঘটেছিল, কিছু আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই সবগুলোর প্রতিবাদ জানাতে ডাকা হয়েছিল। তবে রিয়াজ আহমেদুল্লাহ হাই কমিশনার হওয়ার পর এই প্রথম ভারতের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করলো। যদিও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে ঘন ঘনই তলব করা হয়ে থাকে, বলা হয়ে থাকে, এর আগেও বহুবার, আরো আগে তাকে তলব করা হয়েছিল আর কি। সেটাও যখন তলব করা হয়েছিল তারপরেই তখন অ্যাক্টিং হাই কমিশনারকে করা হয়েছিল। এখন হাই কমিশনার আছেন, হাই কমিশনারকে তলব করা হয়েছিল, এবং হাই কমিশনার তলব করে ভারতের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে যে প্রতিবাদ জানানো, সেই প্রতিবাদটা জানানো হয়েছে। এবং কারণ আজকের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। আজকের পরিস্থিতি হচ্ছে কতগুলো উগ্রবাদী জঙ্গি সংগঠন বলে যেটা বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, তারা ভারতীয় হাই কমিশনে হামলা করার চক্রান্ত করেছে। ভারতীয় হাই কমিশনকে আক্রমণ করার অর্থাৎ ভারত রাষ্ট্রকে আক্রমণ করা। এটা ওই সমস্ত মূর্খ লোকগুলো যেন এটা বোঝে যে একটা হাই কমিশনের ধারে এসে কোনো প্রতিবাদ করাটা, সেটা সেই রাষ্ট্রকে, কারণ ওই জায়গাটুকু কিন্তু স্বাধীন সার্বভৌম ভারত, সেইখানে ভারত রাষ্ট্রের উপরে এটা আঘাত। এবং জেনেভা বা ভিয়েনা প্রোটোকল অনুসারে যেগুলো রক্ষা করার দায়িত্ব, যেটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আশা করা হচ্ছে সেগুলো স্মরণ করা হবে। আমি শুনেছি যে একটা মিছিল যাচ্ছিল হাই কমিশনের দিকে, তাকে অনেক দূর বোধহয় আটকেও দেওয়া হয়েছে এবং পুলিশ আটকেও দিয়েছে। আশা করবো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর কি। সেটা ঘটলে কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। আপনারা বলছেন যে কিছু উগ্রবাদী সংগঠন, প্র্যাকটিক্যালি তো আমরা দেখছি উগ্রবাদী না, এটা এনসিপি, যেটা এখানে কিংস পার্টি বলে অনেকে বলে থাকেন, তাদের নেতারা কিন্তু শহীদ মিনারে একটা অনুষ্ঠানে এই কথাগুলো বলেছেন। যে 7 সিস্টার্স এর কথা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু দায়িত্ব নেওয়ার আগেও বলেছেন সেটা। তা আপনি হঠাৎ করে এদেরকে উগ্রবাদী বলছেন কেন আপনারা? উগ্র শুধু নয়, জঙ্গিও বলছি, এটা জঙ্গি সন্ত্রাসবাদী বলছি। এইটা প্রথম ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এরা সন্ত্রাসবাদী, চরমপন্থী। এদেরকে কে ভদ্র ছাত্র বলছে আমি তো জানি না, আমরা মনে করি, ভারত সরকার মনে করে এরা চরমপন্থী। ফলে চরমপন্থীর বিরুদ্ধে পহেলগাঁও আক্রমণের পরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল, তেমন আজকে ভারতীয় হাই কমিশন এমন ঘটনা ঘটলে ঠিক এমনই একটা ঘটনা কিন্তু ঘটতো, দুর্ভাগ্যজনক হলেও। তাহলে এটা যেন মাথায় রাখেন। আপনি বলছেন ভারতীয় হাইকমিশনে যদি কোনো হামলা ঘটতো বা কোনো ইনসিডেন্ট ঘটতো, পাল্টা কোনো ব্যবস্থা ভারত নিতে পারত? আগে তো আমি তোমার চ্যানেলে বহুবার বলেছি, একবার কোনো হামলা করে দেখো। আমি তো বলছি নিশ্চয়ই তার মানে সেটা তো না হলে ভারত সরকার বিপদে পড়বে, ভারত সরকারের উপর চাপ তৈরি হবে। ভারত সরকার সহ্য করছে কি করে? সহ্য করার তো কোনো ব্যাপার নেই। কি হতে পারে?
সেটা তো সেই সিদ্ধান্ত ভারত সরকার নেবে। তো আমি বলছি আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি জঙ্গি ঘাঁটিগুলো, আমরা জঙ্গি বলছি যেহেতু এদের, ফলে জঙ্গি ঘাঁটিগুলোর উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল পাকিস্তানের ঘটনা। আজকে আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা শহীদ মিনারের সমাবেশে হাসনাত আব্দুল্লাহ যে 7 সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছিলেন, প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার বলেছেন এটা একটা অবান্তর কথাবার্তা। না সে তো বলতে পারেন, খুব ভালো কথা। তাদের ওদের ওখানে তো আসলে কি ওই যে একটা যারা মানে জীববিদ্যা পড়েছেন তারা একটা জন্তুর কথা জানেন, সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রার বহু মাথা, কোনো মাথাটা একটা মাথা নয়। একটা ইউনুস মাথা, একটা হাসনাত মাথা, একটা পররাষ্ট্র উপদেষ্টা মাথা, একটা প্রেস সচিব একটা মাথা। কে যে কার সঙ্গে কখন কি বলেন তার কোনো ঠিক কোনো একটা সরকারের, ভারত সরকারের যেমন হয় কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলবে সেটা ভারত সরকারের মত, তার বিরুদ্ধে বা তার পক্ষে আর কেউই কোনো মতামত দেয় না। কিন্তু ওখানে বাংলাদেশের ক্ষেত্রে বহু মতবাদের লোক, বহু সকলেই তারা ওখানে রবীন্দ্রনাথের সেই সবাই রাজার মতো আর কি, সেখানে সবাই রাজা, কেউ প্রজা নেই আর। তো ফলে তারা সকলেই কোনো নিয়ম কানুন তো মানেন না। এটা প্রথম কথা, একটা অবৈধ সরকার, তার নিয়ম কানুন নেই। জোর করে চেয়ারে এসে বসে পড়েছে, মিউজিক্যাল চেয়ারের মতো বসে পড়ে বলছেন এটাই তাদের সরকার, এবং করে তারপরে যা করার করছেন। কিন্তু ফলে সেটা তো আমি জানি না, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভালো কথা, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে এর জন্য আবার না তাকে অন্য কিছু মানে ফেস করতে হয় ভবিষ্যতে। আমি চাই না যে তিনি পাতল সজ্জন ব্যক্তি, ভালো কূটনীতিবিদ। বাংলাদেশ কিন্তু এই সুযোগে আবার বলেছে ভারতকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে হস্তান্তর করার জন্য। না, সেটা তো বলার কিছু, ভারত সরকার তো কিছু সেই বিষয়ে কোনো জবাব দেয়নি। তবে আজকে সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, তিনি ভারতের পররাষ্ট্র সচিবও হয়েছিলেন পরে, তিনি একটি আজকে প্রবন্ধ লিখেছেন 1 নম্বর ইংরেজি জাতীয় দৈনিকে হিন্দুস্তান টাইমসে। তাতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে কেন শেখ হাসিনা কাউকেই ফেরত দেওয়া যাবে না। কি বলেছেন সেখানে উনি? সেখানে বলেছেন যে বন্দি প্রত্যাবর্তন চুক্তির যে নিয়ম শর্ত আছে সেই শর্তগুলো, এটা তো কোনো আবেগের বিষয় না, এটা আইনি বিষয়। এর ফলে সেই আইন অনুযায়ী বিচার করে খতিয়ে দেখে সিদ্ধান্ত হবে, এবং সেই সিদ্ধান্তটা যা যা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী হবে। আর ওরা তো ভারত বন্দি না, বন্দি বিনিময় চুক্তি আছে। না, সে তো বটেই, সেটা তিনি লেখেননি। তিনি বলেছেন প্রথম কথা, তারপরে এটাও বলেছেন যে আমাদের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু, তাকে বিপদে আমরা ফেলতে পারি না। বাংলাদেশ হাইকমিশনকে যে ডেকে ভারত যে কথা বলেছে, আমাদের বাংলাদেশের পত্রপত্রিকায় যেটা এসেছে, যেটা ওইখানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, প্লাস সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের জন্য আবারও বলা হয়েছে সেটা। কিন্তু বাংলাদেশ তো যে সেই পথে নাই, সবাইকে নিয়ে ইলেকশন হচ্ছে না বাংলাদেশ। এই ইলেকশনটাকে ভারত, সেটা বলা হয়, সেটা ওই স্টেটমেন্টে বলা আছে যে ক্রেডিবল ইলেকশন, মানে যেটা বিশ্বাসযোগ্য নির্বাচন যাতে হয়। তার মানে সেটা বাদ দিয়ে হলে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না, সেটাই তার অর্থ। এবং তাতে বলা হয়েছে যে এক ব্যক্তি যার একটি ওপর আক্রমণ হয়েছে, তিনি সুস্থ হয়ে উঠুন কামনা করি, কিন্তু তার ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো তদন্তই করলো না। অথচ বলে দেওয়া হলো এর সঙ্গে নেপথ্যে ভারত জড়িত আছে এবং ভারতে সে আশ্রয় পাচ্ছে, এবং বাংলাদেশ সরকার কোনো ইন্টেলিজেন্স ইনপুটও ভারতকে দেয়নি, না দিয়ে এই ধরনের কতগুলো লাগাতার অসত্য কথা বলে যাচ্ছে। আমার যেটা মনে হয়েছে, সোজা কথা ফজলুল বলি, এরা করতে চাইছে কি এমন একটা প্রভাব করে সিচুয়েশন করতে চাইছে যাতে নির্বাচনটা না হয়। এরা নির্বাচন পেছনের অজুহাত করছে, এবং সেই কারণেই এই সমস্ত নানা ধরনের প্ররোচনামূলক কাণ্ড যে ঘটছে। আজকে ভারতীয় হাই কমিশনে গিয়ে যদি হামলা করা হয়, তাহলে জানে তারা যে ভারত কি করবে আর কি ধরনের প্রতিক্রিয়া দেবে, তাহলে তখন বলা হবে এই অবস্থাতে নির্বাচন হয় না। জামায়াত এবং এনসিপি ওই যাত্রা, তারা নির্বাচন চাইছে কিনা আমাদের সন্দেহ আছে। বিএনপি ছাড়া আর অনেকেই নির্বাচন চাইছে।
হাদি বলে যে ইয়াং একজন লোক, যাকে ভারত বিরোধী রাজনীতির তরুণ একটা আইকন মনে করে, তার উপর গুলির ঘটনার পরে যারা গুলি করেছে মনে করা হচ্ছে, অভিযোগ হচ্ছে তারা ভারতে আশ্রয় পেয়েছে। এটা নিয়ে বর্ডারে বিজেপি কি করছিল? বিজেপি কি ঘুষ খেয়ে তাদের পাঠিয়ে দিয়েছে? একটা সীমান্ত আছে তো, সীমান্ত দিয়ে এলো কি করে? বর্ডার গার্ড কি করছিল? ইয়াবা খেয়ে শুয়েছিল নাকি? আর সীমান্ত দিয়ে পেরিয়ে আসছে, আর সীমান্ত রক্ষীর কোনো কাজ না। আজকে বাংলাদেশের কাগজে খবর আছে 80% সীমান্তে বেড়া হয়ে গেছে। আজকে বাংলাদেশের কাগজে খবর আছে। তো 20% যে বেড়া নেই সেখানেও তো প্রহরা আছে। তো বিজেপি যদি সাহায্য না করে, সুতরাং যদি কেউ সাহায্য করে থাকে ভারতে আমি বলছি না যে ভারতে পালিয়েছে, যদি পালিয়ে থাকে তাহলে এর সঙ্গে বিজেপি জড়িত। বিজেপির মহানির্দেশক তাকে শোকজ করা উচিত। দেখুন কি করে ভারতে গেল। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, এই মাসটায় আমাদের অনেক কৃতজ্ঞতা ভারতের প্রতি মুক্তিযুদ্ধকালীন আমাদের যে সহযোগিতার জন্য। সেই মাসে ভারত বাংলাদেশের হাইকমিশনকে ডেকে যে ক্ষোভ প্রকাশ করছে, যেটা এটা নিয়ে ভারতীয় মিডিয়া কিভাবে বিষয়টা প্রচার করছে? ভারতের মিডিয়া প্রচার করছে যা করা হয়েছে, যা ঘটনা করা হয়েছে। এবং ভারতের মিডিয়া তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করছেই নিয়মিত। সেখানে যে একটা অরাজক পরিস্থিতি, এবং সেখানকার যেটা রয়েছে আজকে হর্ষবর্ধন সিংলার লেখায়, যে বেকারিত্ব কিভাবে 5ই আগস্টের পর বেড়ে গেছে, কিভাবে অর্থনীতির মুখ থুবড়ে পড়েছে, সমস্তটাই তার লেখায় আছে। ওই লেখাটি অবশ্য পাঠ্য সকলের জন্য। এবং তুমি যে নির্বাচনে সকলের অংশগ্রহণমূলক কথা বললে, কালকে আমি দেখেছি প্রথম আলোয় প্রথম পাতায় রেহান শোভান চৌধুরীর একটা সাক্ষাৎকার। তাতে তিনি কিন্তু ইউনূসের একজন বড় সমর্থক, এবং তিনি প্রথম কিন্তু ইউনূসকে আনতে চেয়েছিলেন রাজনীতিতে। তিনি কিন্তু কালকে বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করাটা এই ইউনূসের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ফলে তিনি প্রকারান্তরে ইঙ্গিত করেছেন একটা উপায় বের করা দরকার কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে আনা যায়। আজকে হাইকমিশনের দিকে মিছিলটা পৌঁছতে পারে নাই, এই যে বাংলাদেশ সরকারের তো একটা সদিচ্ছা যাতে কেউ হামলা করতে না পারে, এটা কি পরিস্থিতিকে কুল ডাউন করতে পারে? এটা দেখা যাক। বাংলাদেশের পরিস্থিতি একদিনে তো কোনো ঘটনা শেষ হয় না। এটা তো আজকের জন্য ঠিক আছে, আজকে তাকে সকালে ডেকে এই জন্যই তো হাইকমিশনারকে কার্যত প্রকারান্তরে হুমকি দেওয়া হয়েছিল যে ভিয়েনা কনভেনশন অনুসারে হাইকমিশনকে রক্ষা করা আপনাদের দায়িত্ব, এবং আমরা আশা করব আপনারা সেটা পালন করবেন। ধরা যাক পালন করতে পারলো না, তখন যে প্রতিক্রিয়া হতো সেই প্রতিক্রিয়া হতো। প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বরের বক্তৃতায় ভারতের নাম উল্লেখ না করে বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশনের আগে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ফিরে আসার জন্য, কারণ তারা মনে করছে ইলেকশন হয়ে গেলে তাদের আশ্রয় নিয়ে সমস্যা হতে পারে। ভারতের নাম উল্লেখ করেন নাই। আপনারা কি মনে করেন বিষয়টা? এটা হচ্ছে ইউনূস এবং আওয়ামী লীগের মধ্যে বিষয়। এটা আমরা ভারতীয়রা কিছু জানি না। উনি আমাদের সিদ্ধান্ত হচ্ছে উনি যতদিন থাকতে চাইবেন ততদিন থাকবেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রকাশ্যে। এখন ইউনূসের কি মতবাদ ওনার সম্পর্কে, এই ব্যাপারে জবাব কেউ আওয়ামী লীগের মুখপাত্র দিলে ভালো হয়। এটা তো আমি বলতে পারবো না, আমি তো আওয়ামী লীগের কেউ নেই। এই পরিস্থিতি কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো চাপ তৈরি করতে পারে? কোন পরিস্থিতি? এই যে দিল্লি ঢাকার সম্পর্কের অবনতি, তো আমি যাই। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, সেই সিদ্ধান্ত কোনো পরিবর্তন হয়নি যে ভারত ফেরত দেবে না। এটা তো সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এখন কি বাংলাদেশ চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে? দরকার হলে তিনিও কোনো এক সময় বলে দেবেন।